আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন যে আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন সলিউশন দিয়ে থাকি। বিসিএস, ব্যাংক জব, আইবিএ এই ধরনের পরীক্ষার সলিউশন আমরা প্রশ্নপত্রের সলিউশন দিয়ে থাকি। আজকে আমরা সলভ করব 38তম বিসিএস প্রিলিমিনারি ইংলিশ কোশ্চেন। আমরা দেখব যে কী কোশ্চেনগুলো এসেছিল এবং কত সহজে এগুলো আসলে সলভ করা যেত। তো চলুন চলে যাচ্ছি লেসনে। তো আমরা প্রথমে যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করব বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল। আমরা যদি প্রথমে একটু প্রশ্নটা পড়ি তাহলে এরকম ছিল, অ্যামাং শব্দটা, অ্যামাং ইজ আ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন পিপল আর ইনভলভড। অর্থাৎ অ্যামাং এই প্রিপোজিশনটা কখন আমরা ব্যবহার করে থাকি, অ্যামাং এটা আমরা কখন ব্যবহার করি? ফর অনলি, যখন চারজন থাকে বা দুইজন থাকে বা দুইয়ের অধিক থাকে, আর হচ্ছে টু আর মোর দ্যান টু, বা দুই বা দুইয়ের অধিক থাকে, কখন আমরা অ্যামাং শব্দটা ব্যবহার করি। তো আমরা সাধারণত দেখি যে বিটুইন, যেটা বিটুইনটা আমরা ব্যবহার করি দুইজন থাকলে, আর দুই বা দুইয়ের অধিক যদি থাকে তাহলে আমরা প্রিপোজিশন ব্যবহার করি হচ্ছে অ্যামাং, রাইট? সো আমরা যদি দেখি ফর অনলি, এটা হবে না। টু হইলে অবশ্যই বিটুইন হতো, সো টু হবে না। মোর দ্যান টু, আমার যখন কোনো কনভারসেশনে বা কোথাও দুইয়ের অধিক মানুষকে বোঝাতে হবে তখন আমরা অ্যামাংটা ব্যবহার করব। সো টু আর মোর দ্যান টু হবে না, এটা হবে হচ্ছে মোর দ্যান টু, অর্থাৎ দুইয়ের অধিক যখনই হবে তখন আমরা অ্যামাং প্রিপোজিশনটা ব্যবহার করব। সো আনসার হবে হচ্ছে সি। নাও সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে হচ্ছে এই যে শব্দগুলো রয়েছে, এই যে বানানগুলো রয়েছে, এর মধ্যে কোনটা সঠিক। এখানে যে চারটা শব্দ দেওয়া আছে, একই শব্দ, চারটা বানান দেওয়া আছে, এই বানানের মধ্যে কোনটা সঠিক? আমরা জানি যে হিটেরিজেনিয়াস, এটা কোনটা সঠিক? টি এ আছে এটাতে, এটা টির পরে আর এর পরে ও আছে, এটা ই আছে, এটা আর ও আছে, কোনটা সঠিক? আমরা জানি যে এর মধ্যে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার হবে। এটা একটা বানান, এটা কোনো গ্রামার আসলে মেনে চলে না, বানান হচ্ছে ফিক্স থাকে। সো আমি যদি বানানটা আগে থেকে জানি তাহলে কিন্তু আমি এটা উত্তর করতে পারবো, হিটেরিজেনাস। আমি যদি এটা না জানি তাহলে কিন্তু আনসার করা সম্ভব, বিকজ এটা কোনো ব্যাকরণ মেনে হচ্ছে না, বানানটা সিম্পলি যা তাই ফিক্সড হয়ে যায়। সো এটা কারেক্ট আনসার হবে হচ্ছে সি। ওকে, সো প্রিলিমিনারিতে লিটারেচার থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে। যেমন এই একটা লিটারেচারের প্রশ্নটি আমরা যদি প্রথমে একটু পড়ি, হুইচ পিরিয়ড ইজ নোন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার। এটা বাংলা হচ্ছে যে ইংরেজি সাহিত্যের কোন সময়টাকে স্বর্ণযুগ বলা হয়, গোল্ডেন এজ বলা হয়। তো আমরা যদি একটু খেয়াল করি, আমরা চারটা অপশন রয়েছে এখানে। প্রথমটা হচ্ছে ভিক্টোরিয়ান এজ, তারপরে হচ্ছে এলিজাবেথি এজ, তারপরে হচ্ছে রিস্টোরিয়ান এজ এবং এলিজাবেথেন 18th সেঞ্চুরি, এটা বলা হচ্ছে। তো আমরা যদি দেখি এটার উত্তরটা হবে হচ্ছে এলিজাবেথি এজ। প্রশ্ন হচ্ছে এলিজাবেথি এজকে কেন স্বর্ণযুগ বলা হয়। এলিজাবেথি এজ হচ্ছে এমন একটা সময় ইংরেজি সাহিত্যের যখন ক্রিস্টোফার মার্লো এবং ইংরেজি সাহিত্যের প্রাণপুরুষ আমরা সবাই জানি উইলিয়াম শেক্সপিয়ার, এই দুইজন ইংরেজ সাহিত্যিক জন্মগ্রহণ করেন এবং ইংরেজি সাহিত্যকে উইলিয়াম শেক্সপিয়ার বিশ্বের দরবারে কতটা উঁচুতে স্বর্ণ শিখরে পৌঁছে দিয়েছেন সেটা কিন্তু আমরা সবাই জানি। এই কারণে এই এলিজাবেথি এজকে মূলত দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার বলা হয়। একইভাবে এলিজাবেথি এজকে আর নেস্ট অফ সিঙ্গিং বার্ডস নামে অভিহিত করা হয়। এবং ভিক্টোরিয়ান যে এজটা রয়েছে, এই ভিক্টোরিয়ান এজটা ইংরেজি সাহিত্যের উপন্যাসের স্বর্ণযুগ বলে বিবেচিত হয়। অর্থাৎ এটার উত্তর হবে হচ্ছে এলিজাবেথি এজ। কেন? কারণ এই সময় ক্রিস্টোফার মার্লো এবং উইলিয়াম শেক্সপিয়ার জন্মগ্রহণ করেন এবং ইংরেজি সাহিত্যকে তারা একটা অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে দাঁড় করান, আর এটাকে আর নেস্ট অফ সিঙ্গিং বার্ডস এই নামেও অভিহিত করা হয়। সো আমরা যদি 4 নম্বর কোশ্চেনটা একটু সলভ করি, বেসিক্যালি এই কোশ্চেনটা আসছে হচ্ছে ন্যারেশন থেকে। তো ন্যারেশন সম্পর্কে যাদের অনেক ভালো নলেজ আছে, কোশ্চেন দেখলে কিন্তু এটা আনসার করা যায়, এটা খুব শর্টে আনসার করা সম্ভব। কিভাবে খুব শর্টে এটা আনসার করা যায়? প্রথমে আমরা প্রশ্নটা একটু পড়ি কি আছে। হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ইনডিরেক্ট ন্যারেশন। এখানে ডিরেক্ট একটা ন্যারেশন রয়েছে, এখানে ইনডিরেক্ট কোনটা কারেক্ট সেটা আমাকে খুঁজে বের করতে হবে। ন্যারেশনটা কি আছে? হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, হি সেড টু মি। সে আমাকে বলল
তুমি কেন আমার কুকুরটাকে মেরেছো। ফাইন, ন্যারেশন করার সময় আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে, তাহলে আমরা খুব সহজে এটা আনসার করতে পারবো। কি স্টেপ? প্রথমত যে কোনো ন্যারেশনে আমাকে খুঁজে বের করতে হবে স্পিকারকে এবং লিসেনারকে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ হচ্ছে আমাকে দেখতে হবে যে এটা কোন ধরনের সেন্টেন্সে আছে, সেই অনুযায়ী সাবজেক্টের সাথে আমাকে শুরু করতে হবে। থার্ড স্টেপে আমাকে দেখতে হবে যে এটা কোন টেন্সে আছে, এবং ফোর্থ স্টেপে আমাকে দেখতে হবে এটা নাম্বার পার্সন কি আছে এবং কিভাবে আমাকে চেঞ্জ করতে হবে। ফাইন, সো আমার ফার্স্ট স্টেপ কি ছিল? প্রথম স্টেপ হচ্ছে আমার স্পিকার এবং লিসেনার খুঁজে বের করা। তো আমি যদি এই বাক্যের স্পিকারের কথা বলি তাহলে হি, সে আমাকে বলছে, রাইট? সো সে হচ্ছে স্পিকার। ওকে ফাইন, মিটা হচ্ছে লিসেনার। ওকে, তো আমি এইখানে স্পিকার এবং লিসেনার খুঁজে পেয়ে গেলাম। এই স্পিকার এবং লিসেনার অর্থাৎ এটা সাবজেক্ট। সেকেন্ড স্টেপ আমাকে বের করতে হবে এটা কোন ধরনের সেন্টেন্স। এটা খুবই সহজ, কারণ এখানে ইন্টারোগেশন চিহ্ন আছে। যেহেতু ইন্টারোগেটিভ চিহ্ন আছে, খুব স্বাভাবিক এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ন্যারেশনে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন আমাকে করতে হয়, তাহলে সাবজেক্ট এর পরে আস্ক দিয়ে বা ডিমান্ডেড দিয়ে শুরু করতে হয়। ফাইন, এটা একটা ক্লু। আমি এটা পেয়ে গেলাম, এটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এরপর আমি দেখবো এটা কোন ধরনের টেন্স, রাইট? হোয়াই হ্যাভ ইউ বিটেন মাই ডগ, এটা হ্যাভ আছে এখানে, আবার V3 আছে। তাহলে হ্যাভ প্লাস V3 যদি থাকে আমরা খুব স্বাভাবিক বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, রাইট? সো ন্যারেশনে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে সেটাকে ন্যারেশনে উত্তর করার সময় অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সে করতে হয়। তাহলে আমার স্টেপ নাম্বার 1 আমি স্পিকার এবং লিসেনার পেয়ে গেলাম। স্টেপ নাম্বার 2 আমার এটা কোন ধরনের সেন্টেন্স আমি বুঝে গেছি, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। স্টেপ নাম্বার 3 আমি দেখবো এটা কোন ধরনের টেন্স, এটা আমি পেয়ে গেছি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে এটাকে পাস্ট পারফেক্ট আমাকে বানাতে হবে। স্টেপ নাম্বার 4 আমার এটা নাম্বার পারসন কি আছে, নাম্বার পারসন কি আছে, ইউ, মাই, রাইট? সো ইউ কোন নাম্বার পারসন? আমরা জানি যে ফার্স্ট পারসন যদি হয় তাহলে সাবজেক্ট বা বক্তাকে ফলো করবে, সেকেন্ড পারসন যদি হয় তাহলে সেটা অবজেক্টকে ফলো করবে, থার্ড পারসন যদি হয় তাহলে সে কাউকে ফলো করবে না। তাহলে ইউ যদি থাকে, ইউটাকে আমরা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব এবং মাইটাকে আমরা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ করব, কারণ মাই হচ্ছে ফার্স্ট পারসন তাই সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, ইউ হচ্ছে সেকেন্ড পারসন তাই অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। তো আমরা যদি দেখি তাহলে প্রথমে স্পিকার এবং লিসেনার আমরা পেয়ে গেছি। স্পিকার হি, তাহলে হির পরে আমার ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, সো ইন্টারোগেটিভ সেন্টেন্স আস্কড, ইনকোয়ার, ডিমান্ডেড এগুলো দিয়ে শুরু হতে পারে। ওকে ফাইন, তা আমরা যদি একটু দেখি যে সবগুলোই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরমেশনে হি দিয়ে হয়েছে, এটাও হি, এটাও হি, আবার ডিমান্ডেড, আস্কড, ইনকোয়ার, তার মানে প্রথম অংশ সবার মোটামুটি মিলে যাচ্ছে। এরপরে যেটা সেটা হচ্ছে এটা কোন ধরনের টেন্স, রাইট? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমাকে পাস্ট পারফেক্ট করতে হবে। এখন প্রেজেন্ট পারফেক্টের যদি পাস্ট পারফেক্ট করতে হয়, পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে V3 প্লাস অবজেক্ট বসে। আমরা একটু দেখবো যে সাবজেক্ট হ্যাড V3 আছে কিনা। তার আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু কনজাংশনের একটা ব্যাপার থাকে। যদি WH কোশ্চেন থাকে, হোয়াট, হুইজ, হাউ, হোয়ার, হোয়েন, এই সমস্ত ওয়ার্ডগুলা যদি থাকে তাহলে সেটা কনজাংশন হিসেবে বসে যায়। যদি এই হোয়াট, হুইজ, হাউ এগুলো না থাকে, শুধু অক্সিলারি ভার্ব দিয়ে হয়, তাহলে কিন্তু ইফ বসে, রাইট? ইফ বা ওয়েদার আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইফ ব্যবহার করে থাকি। তো যেহেতু এখানে ওয়াই আছে, সো ডেফিনেটলি কনজাংশন হিসেবে হোয়াই বসবে। ওকে, সো হোয়াইটা কিন্তু বসে গেছে। এবার এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি অলরেডি বলেছি, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। এখন পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি? পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা আমরা কোথায় পাচ্ছি সেটাকে আমরা একটু দেখব। আমরা ওয়াই এর পরে এখানে কিন্তু সাবজেক্ট মিসিং, সো এক নাম্বারটা আনসার হবে না। এরপরে ওয়াই এর পরে এখানে কি আছে? সাবজেক্ট আছে, তাহলে এখানে আবার হ্যাভ, হ্যাড আসছে। হ্যাভ, হ্যাড হবে না, কারণ পাস্ট পারফেক্ট টেন্সে তো সাবজেক্টের পরেই হ্যাড থাকতে হবে, সো ডেফিনেটলি এটা হবে না, রং আনসার। এরপরে হচ্ছে ইনকোয়ারি, হোয়াই হ্যাড, হ্যাড আগে চলে আসছে। হ্যাড যদি আগে চলে আসে তাহলে ইন্টারোগেটিভ প্রশ্ন ইন্টারোগেটিভই থেকে যাবে। কিন্তু ন্যারেশনের নিয়ম কি? ন্যারেশনের নিয়ম হচ্ছে প্রশ্ন যে সেন্টেন্সে থাকুক, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি, যে সেন্টেন্সে প্রশ্ন থাকুক না কেন সেটার উত্তর করলে অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সে সেটার উত্তর করতে হবে। তাহলে আমি যদি হ্যাডটাকে এখানে রেখেই দেই তাহলে কিন্তু এটা ইন্টারোগেটিভ থেকে যাবে, তার মানে আমার উত্তরটা হবে না। সো আমি গঠন কি বলেছি? সাবজেক্ট, হ্যাড, V3 অবজেক্ট, তার মানে এই আনসারটাও আমার হলো না। বাকি থাকলো কোনটা?
ডি নাম্বার। আমরা যদি মিলাই, আমরা বলছিলাম যে সাবজেক্ট পেয়েছি, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স ও ডিমান্ডেড এটা বসেছে, হোয়াই আমি বলেছি যে কনজাংশন হিসেবে হোয়াই এখানে বসে যাবে। এরপরে আমরা বলেছিলাম যে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সো ডেফিনেটলি এটাকে পাস্ট পারফেক্ট টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি ছিল? সাবজেক্ট হ্যাড V3 প্লাস অবজেক্ট, রাইট? সো এই হচ্ছে মূল ব্যাপার। এবং আমি বলেছিলাম যে আমার যে নাম্বার পার্সন আছে এটা চেঞ্জ হবে কি অনুসারে? এখানে কি আছে? আই আছে। কেন? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অবজেক্টকে ফলো করবে। তো অবজেক্ট কি আছে? মি, মির সাবজেক্ট কি? আই, খুব স্বাভাবিক। এরপরে মাই আছে, মাই কি? মাই হচ্ছে ফার্স্ট পার্সন, কাকে ফলো করবে? বক্তাকে, সাবজেক্টকে ফলো করবে। মাই কোন ফর্মে আছে? পসেসিভ। আই, মি, মাই, তাহলে হি, হিম কি হবে? হিজ, রাইট? সো এখানে এই জন্য হিজ বসেছে। সো আমরা যদি ন্যারেশনের চারটা স্টেপ খুব ভালো মতো বুঝি, যে কোনো ন্যারেশনে সলভ করা যাবে। প্রথমে স্পিকার এবং লিসেনার খুঁজে বের করা, দ্বিতীয়ত এটা কোন ধরনের সেন্টেন্স সেটা বের করা, তৃতীয়ত এটা কোন ধরনের টেন্স সেটা বের করা, এবং চতুর্থত নাম্বার পার্সনগুলো চেঞ্জ করে দিলে যে কোনো ন্যারেশন কয়েক সেকেন্ডের মধ্যে সলভ করা সম্ভব। আমরা অলরেডি কিছু কোশ্চেন সলভ করলাম। এখন আমরা যদি দেখি, এই কোশ্চেনগুলো খুবই ইজি কিছু কোশ্চেন, যদি এর অর্থ জানা যায় বা ইডিয়ম ফ্রেজ যদি যারা ভালো জানে, খুব স্বাভাবিকভাবে এগুলো আনসার করতে পারবে। আমরা একটু দেখবো যে কোশ্চেনটা আনসার কি হবে। হুইচ ওয়ার্ড ইজ ক্লোজেস্ট ইন মিনিং টু ফ্রান্সাইজ? ফ্রান্সাইজ শব্দটার সব থেকে ক্লোজেস্ট মিনিং কোন শব্দটার মধ্যে আছে? তো এই শব্দটা, ফ্রান্সাইজ শব্দটা যদি আমরা অর্থ জানি, তাহলে কিন্তু এখান থেকে আমার উত্তর বের করা কয়েক সেকেন্ডে পাবে। ফ্রান্সাইজ মানে হচ্ছে অধিকার, কোনো কিছুর অধিকার। তো আমরা যদি এগুলো অর্থ করি, তাহলে কি? ইউটিলিটি, ইউটিলিটি মানে হচ্ছে উপযোগ বা কোনো কিছুর উপযোগিতা। ফ্রাঙ্কনেস, ফ্রাঙ্কনেস মানে হচ্ছে সরলতা। প্রিভিলেজ, প্রিভিলেজ মানে হচ্ছে কোনো কিছুর অধিকার। আর সুপারফিসিক্যাল মানে ভাষা, ভাষা, অগভীর, আবছা, এরকম। তার মানে এই ওয়ার্ডটার অর্থ যদি আমরা জানি যে এটার অর্থ হচ্ছে অধিকার, তাহলে প্রিভিলেজ মানে হচ্ছে কোনো বিশেষ বিষয়ে অধিকার প্রদান করা। তার মানে ফ্রান্সিস শব্দের ক্লোজেস্ট মিনিং আমাদের কি বলেছে? ক্লোজেস্ট মিনিং। ক্লোজেস্ট মিনিং হবে হচ্ছে প্রিভিলেজ, কারণ ইউটিলিটি মানে উপযোগ বা উপযোগিতা, আবার ফ্র্যাঙ্কনেস মানে সরলতা, এবং সুপারফিসিক্যাল মানে ভাষা, ভাষা বা অগভীর। ওয়ান্স ইন এ ব্লু মুন, এই প্রশ্নটা মূলত এসেছে ইডিয়ম এবং ফ্রেজ থেকে। তো এই প্রশ্নটা আসলে যারা ইডিয়ম ফ্রেজ ভালো পারে, মুখস্থ যাদের আছে বা মনে রাখছে যারা, তারাই ভালো করবে। এখানে কোনো গ্রামাটিক্যাল কোনো বিষয় নাই। ওয়ান্স ইন এ ব্লু মুন মানে হচ্ছে কালে ভদ্রে বা খুব কম দেখা যায়, এরকম যদি বলি। অলওয়েজ মানে হচ্ছে যে সব সময়, এটা তো হবে না। ভেরি রিয়ারলি মানে খুবই কম, খুবই কদাচিৎ, বাংলায় যদি আমরা ভালো বাংলা বলি কদাচিৎ। তো ওয়ান্স ইন এ ব্লু মুন মানেই হচ্ছে কদাচিৎ বা ভেরি রিয়ারলি, তেমন দেখা যায় না, খুব কম দেখা যায় এমন। নিয়ারলি মানে হচ্ছে কাছাকাছি, আওয়ারলি মানে ঘন্টাব্যাপী। এই তিনটার সাথে কোনো সঙ্গতি এই ফ্রেজটার নাই। সো ডেফিনেটলি দ্য আনসার উইল বি ভেরি রেয়ারলি, মানে খুবই কদাচিৎ বা খুবই কম। এটা মূলত ফ্রেজ থেকে এসেছে। সো ফ্রেজ জানা থাকলে এই প্রশ্নটা আনসার করা একদম কয়েক সেকেন্ডের ব্যাপার। ওকে, সো আমরা নেক্সট কোশ্চেনে যাই। এটা আমাদের লিটারেচার থেকে এসেছে। এটা হচ্ছে লিটারেচারের যে যুগ রয়েছে, যুগ থেকে প্রশ্নটা মূলত এসেছে। পিরিয়ড, জ্যাকোবিয়ান পিরিয়ড অফ ইংলিশ লিটারেচার রিফার্স টু, অর্থাৎ ইংরেজি লিটারেচারের বা ইংরেজি সাহিত্যের জ্যাকোবিয়ান পিরিয়ড বলা হয় কোন সময়টাকে? তো প্রথমে যদি আমরা দেখি যে 1558 থেকে 1603 সাল, এই সময়টাকে জ্যাকোবিয়ান পিরিয়ড বলা হয় কিনা? না, এটাকে জ্যাকোবিয়ান পিরিয়ড বলা হয় না। এরপরে হচ্ছে সেকেন্ড যেটা রয়েছে 1625 থেকে 1649 পর্যন্ত, এটাকে বলা হয় ক্রুলাইন পিরিয়ড। জ্যাকোবিয়ান পিরিয়ড মূলত বলা হয় 1603 থেকে 1625 সাল পর্যন্ত, এটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। এবং 1649 থেকে 1660 এটাকে মূলত বলা হয় হচ্ছে লাইক কমনওয়েলথ পিরিয়ড। সো প্রথমটা যেটা রয়েছে, প্রথম 1558 থেকে 1606 এটাকে বলা হয় হচ্ছে এলিজাবেথিয়ান পিরিয়ড। এলিজাবেথিয়ান পিরিয়ড, ক্রোলাইন পিরিয়ড এবং কমনওয়েলথ পিরিয়ড। এরপরে সি নাম্বার হবে আনসারটা, এটাকে বলা হয় জ্যাকোবিয়ান পিরিয়ড। ওকে, সো এটা জাস্ট পড়ে মনে রাখতে পারলে আনসার করা যাবে। আর রিটায়ার্ড অফিসার, পরেরটা, রিটায়ার্ড অফিসার লিভস নেক্সট ডোর, অর্থাৎ আমাদের ঘরের পাশে বা আমাদের ঘরের ওই পাশে, দরজার ওই পাশে একজন রিটায়ার্ড অফিসার। রিটায়ার্ড মানে কি? রিটায়ার্ড মানে হচ্ছে অবসরপ্রাপ্ত, রাইট? অবসরপ্রাপ্ত একজন অফিসার, তিনি বসবাস করেন। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজ, আমাদের বের করতে হবে
যে এই রিটায়ার্ড এই শব্দটা কোন ধরনের শব্দ, রাইট? সো আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, যত V3 আছে ইংরেজিতে, যত V3 বসে, V1 V2 V3, যত V3 আছে সকল V3 হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটা পাস্ট পার্টিসিপল হিসেবে কাজ করে। এ রিটায়ার্ড অফিসার, এই রিটায়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আরেক নাম হচ্ছে পার্টিসিপল। সো आंसर হবে পার্টিসিপল। যদি একটা एग्जांपल দিই, যদি আমরা এরকম লিখতাম আ বিউটিফুল বার্ড, রাইট? তো এই যে একটা স্ট্রাকচার, প্রথমে আর্টিকেল, আবার এখানে হচ্ছে নাউন এবং এর মাঝে হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক একই ভাবে যদি আমরা খেয়াল করি, এ এটা একটা অ্যাডজেক্টিভ এবং এখানে আছে নাউন, অ্যাডজেক্টিভের আরেক নাম হচ্ছে পার্টিসিপল, রাইট? জিরান্ড এটা নয় কেন? সরি, জিরান্ড এটা নয় বিকজ জিরান্ড হইলে ভার্বের সাথে আইএনজি থাকতে হবে এবং অবশ্যই সেটা নাউনের মতো কাজ করবে। যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা হবে জিরান্ড। অ্যাডভার্ব যদি হয় তাহলে অ্যাডভার্ব হইতে গেলে সেটা অ্যাডজেক্টিভকে বা নাউন বা প্রোনাউনকে বিশেষায়িত করে, সেটা ডিফারেন্ট, এটা অ্যাডভার্ব হবে না। প্রিপোজিশন আমরা জানি রিটায়ার্ড একটা ভার্ব, সো এটা প্রিপোজিশন হবে না, এটা পার্টিসিপল। অবশ্যই অ্যাডজেক্টিভের আরেক নাম হচ্ছে পার্টিসিপল, এটা মূলত পাস্ট পার্টিসিপল। আমরা জানি যে পার্টিসিপল কিন্তু তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট, আর একটা হচ্ছে পাস্ট পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি হয়, পাস্ট পার্টিসিপল V3 হয় এবং পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3 হয়। সো যেহেতু এটা একটা অ্যাডজেক্টিভ এবং এটা পার্টিসিপলের মতো কাজ করছে, সো অবশ্যই এটার আনসার হবে ডি এবং বাকি অপশনগুলো হবে না। সো আমরা যদি পরের কোশ্চেনগুলো দেখি, পরের কোশ্চেনগুলো কি রয়েছে। এই কোশ্চেনটা মূলত এসেছে প্রিপোজিশন থেকে এবং সেকেন্ড কোশ্চেনটা এসেছে হচ্ছে টেন্স থেকে, রাইট? সো আমরা একটু সলভ করি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ব। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স, অর্থাৎ এই গ্যাপটার মধ্যে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা বসাতে হবে। আমরা যদি সেন্টেন্সটা পড়ি, 8 men were concerned গ্যাপ দ্য প্লট। এখন কনসার্নড এর পরে একটা প্রিপোজিশন আমাকে বসাতে হবে। প্রথমে বলে রাখি, কনসার্ন মানে হচ্ছে উদ্বিগ্ন। আমরা সবাই জানি যে কনসার্ন মানে উদ্বিগ্ন হওয়া, কনসার্ন হওয়া। এইখানে এই শব্দটা হচ্ছে মেইন শব্দ। কি শব্দ? প্লট। প্লট মানে কি? প্লট মানে হচ্ছে ষড়যন্ত্র। তার মানে ষড়যন্ত্র যদি হয় তাহলে যুক্ত থাকা বোঝায়, যে 8 men আর কনসার্ন যুক্ত ছিল ষড়যন্ত্রে। তো কনসার্নের পরে আমরা জানি যে প্রিপোজিশন এমন একটা বিষয় যেখানে ভার্ব বা কোনো শব্দের পরে প্রিপোজিশন বসলে সেটার অর্থ চেঞ্জ হয়ে যায়, যেমনটা আমরা গ্রুপ ভার্বের ক্ষেত্রেও কিন্তু দেখে থাকি। তো এইখানে কনসার্নের পরে আমরা যদি অ্যাট দেই বা উইথ দেই, এই দুটো বসে না জেনারেলি, তো ইন বা ফর এই দুটোর মধ্যে আনসার আছে। কনসার্ন ইন মানে কোনো ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকা, আর কনসার্ন ফর মানে হচ্ছে উদ্বিগ্ন হওয়া। সো ডেফিনেটলি যেহেতু এই দুটো হবে না, আমার আনসার হবে সি, কনসার্ন ফর মানে উদ্বিগ্ন। কিন্তু এখানে যেহেতু প্লট আছে, কি আছে? প্লট। প্লট মানে ষড়যন্ত্র, তো অবশ্যই এটা কনসার্ন ইন হবে, রাইট? সো ফিল ইন দ্য গ্যাপ উইথ দ্য রাইট টেন্স। আমি অলরেডি বলেছি যে এই প্রশ্নটা বেসিক্যালি টেন্স থেকে এসেছে। সো when water gap it turns into ice, এখানে চারটা অপশন দেওয়া আছে, উইল ফ্রিজ, ফ্রিজেস, উড ফ্রিজ, ফ্রোজ। এখন এই সেন্টেন্সটা হচ্ছে যদি বাংলা করে এরকম, when water gap it turns into ice, এটা বরফ হয়ে যায়। পানিকে কি করলে এটা বরফ হয়ে যায়, এই জিনিসটা যদি আমরা বুঝি, পানিকে কি করলে, পানিকে ফ্রিজে রাখলে বা জমাট হলে, পানি যখন জমাট হয়ে যায় তখন এটা বরফ হয়ে যায়। এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য। এখন কোনো বাক্য যদি চিরন্তন সত্য হয় সেটা অলওয়েজ টাইম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে, বাকি অপশনগুলো হবে না। কেন? বিকজ দিস ইজ আ ইউনিভার্সাল ট্রুথ, এটা হচ্ছে একটা চিরন্তন সত্য। সো উইল ফ্রিজ আমরা দিব না, কারণ এটা ফিউচার টেন্স হয়ে যাবে। এরপর হচ্ছে আনসারটা হবে ফ্রিজেস। এখন এই দুটো আনসার হবে না কেন? উড ফ্রিজ, এই উডটা হবে না, এটা পাস্ট টেন্সে জেনারেলি ব্যবহৃত হয়, ফ্রোজও পাস্ট টেন্স। সো আমরা অলরেডি বলেছি যে চিরন্তন সত্য যদি কোনো বাক্য দ্বারা বোঝায় তাহলে ডেফিনেটলি অলওয়েজ সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সো এটা যদি আমি সম্পূর্ণ করি বাক্যটা, তাহলে কি আসে? when water freezes it turns into ice, পানি যখন জমে যায় তখন এটা বরফে পরিণত হয়।
সো ইউনিভার্সাল ট্রুথ বলে আমাদের উত্তর হবে বি। সো আমরা প্রথমে এই ফ্রুগাল আমরা প্রথমে প্রশ্নটা পড়ি, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ ফ্রুগাল। ফ্রুগালের অ্যান্টোনিম কোনটি বা বিপরীত শব্দ কোনটি? ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী। ওকে, সো আমরা যদি এই 5টা ওয়ার্ডের অর্থ জানি, এটা কিন্তু আনসার করা একদম ইজি হবে, যেহেতু এটা সিনোনিম অ্যান্টোনিম থেকে আসছে। সো সিনোনিম অ্যান্টোনিম এমন একটা বিষয় যেখানে আসলে গ্রামারের কোনো ব্যাপার থাকে না বা বোঝার কোনো বিষয় নাই, এটা বাক্যের অর্থ যদি আমরা ওয়ার্ডের অর্থ জানি ওটা আনসার করা যায়। তো ফ্রুগাল মানে মিতব্যয়ী, এক্সট্রাঅর্ডিনারি এটা মানে হচ্ছে অসাধারণ, স্পেন্টিভ মানে হচ্ছে অপব্যয়ী, যে প্রচুর খরচ করে, বিনা কারণে খরচ করে, সেই হচ্ছে স্পেন্টিভ। ইকোনমিক্যাল মানে হচ্ছে হিসেবি, ওকে ফাইন। আর অথেন্টিক মানে হচ্ছে সঠিক বা অথেন্টিক মানে খাঁটি। সো ফ্রুগাল মানে হচ্ছে মিতব্যয়ী এবং স্পেন্টিভ মানে হচ্ছে অপব্যয়ী, দুইটা হচ্ছে অপোজিট। সো ডেফিনেটলি দ্য আনসার উইল বি বি। বি নাম্বারটা আনসার হবে এটা, অর্থাৎ ফ্রুগালের অ্যান্টোনিম হচ্ছে স্পেন্টিভ। ফাইন, আমরা যদি পরে কোশ্চেনটা দেখি, কোশ্চেন নাম্বার 12, চুজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম টেক দ্য বুল বাই দ্য হর্নস। ইডিয়ম ফ্রেজ থেকে আসছে, টেক দ্য বুল বাই দ্য হর্নস এটার অর্থ হচ্ছে সাহসের সাথে শত্রুকে মোকাবেলা করার জন্য সামর্থ্য থাকা বা তাকে মোকাবেলা করার জন্য বলা। সো আমরা যদি অপশনগুলো দেখি, প্রথমটাই আনসার আমরা পেয়ে যাচ্ছি, টু চ্যালেঞ্জ দ্য টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, সাহসিকতার সাথে শত্রুকে মোকাবেলা করা, এটাকে বলা হয় টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। পরেরগুলো কি আছে? ফোর্স দ্য এনিমি টু সাবমিট, অর্থাৎ শত্রুকে জোর করা, আত্মসমর্পণ করার জন্য, এটা আনসার হবে না। আউট অফ ওয়ান্স উইট মানে একজনের চিন্তার বাইরে বা বুদ্ধির বাইরে চলে যাওয়া, এটা আনসার হবে না। সারেন্ডার বিফোর দ্য এনিমি অর্থাৎ শত্রুর সামনে আত্মসমর্পণ করা, কোনটা আনসার হবে? ডেফিনেটলি এ নাম্বার আনসার হবে। টেক দ্য বুল বাই দ্য হর্নস মানে হচ্ছে টু চ্যালেঞ্জ দ্য এনিমি উইথ কারেজ, সাহসিকতার সাথে শত্রুকে মোকাবেলা করার জন্য তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়াকে ইডিয়ম ফ্রেজে আমরা বলি টেক দ্য বুল বাই দ্য হর্স। তো আমরা যদি পরের কোশ্চেনগুলো দেখি, তাহলে পরের কোশ্চেনগুলো কি রয়েছে? আই স্টিল হ্যাভ গ্যাপ মানি, এই প্রশ্নটা মূলত কোয়ান্টিফায়ার থেকে এসেছে। তো এই যে আই স্টিল হ্যাভ ড্যাশ মানি, আমার কাছে কেমন পরিমাণ টাকা আছে এটা বোঝাচ্ছে। এ ফিউ হবে, কোয়াইট এ ফিউ হবে, মেনি হবে, না এ লিটিল হবে? আমাদের এখানে মূল বিষয় হচ্ছে যখন কোনো নাউন কাউন্টেবল হয় তখন তার জন্য কিছু কোয়ান্টিফায়ার ব্যবহৃত হয়, যখন কোনো নাউন আনকাউন্টেবল হয় তখন তার জন্য আলাদা কিছু কোয়ান্টিফায়ার ব্যবহৃত হয়। তো এখানে আমরা যদি দেখি এ ফিউ এটা কাউন্টেবলে ব্যবহৃত হয়, মানে একটা আনকাউন্টেবল নাউন। কোয়াইট এ ফিউ এরকম হয় না। মেনিটা বোঝা যায় হচ্ছে বসে জেনারেলি হচ্ছে যেখানে কাউন্টেবল থাকে, এ লিটিল বসে হচ্ছে আনকাউন্টেবলে। সো মানি যেহেতু আনকাউন্টেবল নাউন, সো ডেফিনেটলি এখানে আনসার হবে হচ্ছে এ লিটিল, বাকিগুলো বেসিক্যালি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। ওকে, গো ফর দ্য নেক্সট, সিলেক্ট দ্য রাইট কম্পাউন্ড স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। এখানে 4টা সেন্টেন্স রয়েছে, এই 4টা সেন্টেন্সের মধ্যে কোনটি কম্পাউন্ড সেটা আমাকে খুঁজে বের করতে হবে। এখন কম্পাউন্ড সেন্টেন্সে জেনারেলি কি বসে? কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড, অর, বাট, আদারওয়াইজ এই ধরনের শব্দগুলো বেসিক্যালি হচ্ছে বসে। তো আমরা কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার যেহেতু অ্যান্ড, অর, বাট এই ধরনের ওয়ার্ড বসে, তো প্রথমে যদি দেখি যে অ্যাজ আছে, তার মানে এটা অলরেডি বাদ, সিন্স আছে, এই দুটা অলরেডি বাদ। এখন আমার উত্তর হচ্ছে এ অথবা সি এর মধ্যে আছে। হি ইজ পুয়ার অ্যান্ড অনেস্ট, এই যে অ্যান্ড দেওয়া আছে, গরিব হলে একটা মানুষের ডিসঅনেস্ট হওয়ার যে পসিবিলিটি এটা সবচেয়ে বেশি থাকে। তো এখানে যেহেতু অনেস্ট আছে, বাক্যের সঙ্গতিটা ঠিক নাই। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে গরিব হইলেও সৎ, এই বাক্যটা কারেক্ট। কেন? কারণ গরিব হইলে মানুষের ডিসঅনেস্ট হওয়ার জন্য একটা পসিবিলিটি থাকে, কিন্তু সে সৎ, এটা একটা বিপরীত দিক লক্ষ্য করা গেছে। আর বিপরীত দিক লক্ষ্য করা গেলে অবশ্যই বাট বসে, তাই এখানে আনসার হবে সি নাম্বার, এ নাম্বার আনসার হবে না। এবং অ্যাজ বা সিন্স থাকার কারণে অ্যাজ বা সিন্স কমপ্লেক্স সেন্টেন্সে বসে, কম্পাউন্ড সেন্টেন্সে বসে না, এই জন্য এটার উত্তর হবে সি নাম্বার। সো আমরা যদি পরবর্তী কোশ্চেনটা দেখি, 15 নাম্বার কোশ্চেনটা, এই কোশ্চেনটা বেসিক্যালি আসছে ইংরেজি লিটারেচার থেকে। কি আছে কোশ্চেনটা আমরা প্রথমে একটু পড়ি।
where do the flowing lines occur? এই যে লাইনটা, এই লাইনটা কোথা থেকে কোট করা হয়েছে বা কোথা থেকে এসেছে? alone alone, all alone, alone on a white sea, এটা কোথা থেকে এসেছে? এটা হচ্ছে মূলত এসটি কোলরিজের লেখা এবং এই লাইন দুটো বেসিক্যালি নেওয়া হয়েছে দ্য রিম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার থেকে। এছাড়াও কোলরিজের আরো দুইটা লেখা যেখানে আছে কুবলা খান, যেখানে আফিম খাওয়ার কথা বলা হয়েছে, এবং দ্য নাইটাঙ্গেল মূলত 1798 সালে প্রকাশিত হয় এবং তার এই লেখাগুলোর মধ্যে এই লাইনটা দ্য রিম অফ দ্য অ্যানসেন্ট মেরিনার থেকে নেওয়া হয়েছে। সো এটা ইংরেজি লিটারেচার থেকে এসেছে। লিটারেচারে খুব ভালো পড়াশোনা থাকলে বা লিটারেচার সম্পর্কে খুব ভালো নলেজ থাকলে এই প্রশ্নটা আনসার খুব সহজেই করা যাবে। ওকে, সো আমরা ইংরেজির লিটারেচার থেকে আরেকটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটু দেখি। ফর গড সেই হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ, এটা খুবই বিখ্যাত একটা লাইন। এই বিখ্যাত লাইনটা ইংরেজি লিটারেচারের আমার বলা হয়েছে দিস লাইন ইজ রিটেন বাই, এটা কে লিখেছে এটা আমাকে খুঁজে বের করতে হবে। তো মূলত এই যে লাইনটা, এই লাইনটা মূলত জন ডান লিখেছেন এবং তার এই লেখাটা ক্যানোনাইজেশন কবিতা থেকে নেওয়া হয়েছে। জন ডানকে বলা হয় ইংরেজি সাহিত্যের প্রেমের কবি, দ্য পোয়েট অফ লাভ বলা হয়, এবং তিনি জ্যাকোবিয়ান পিরিয়ডের একজন কবি যিনি প্রেমের কবিতা লিখে ইংরেজি সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এজন্য ক্যানোনাইজেশন কবিতা থেকে এই ফর গড সেই হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ এই লাইনটা নেওয়া হয়েছে, অর্থাৎ এই লাইনটার লেখক হচ্ছে জন ডান এবং কবিতার নাম হচ্ছে ক্যানোনাইজেশন। সো আমরা যদি পরবর্তী কোশ্চেনে চলে যাই, পরবর্তী কোশ্চেনটা কি রয়েছে? টুরিস্টেস গ্যাপ আছে দেয়ার রিজার্ভেশনস ওয়েল ইন অ্যাডভান্স ইফ দে ওয়ান্ট টু ফ্লাই কক্সবাজার, যদি ভ্রমণকারীরা টুরিস্টরা কক্সবাজার যেতে চায় তাদের আগে থেকেই রিজার্ভেশন করা উচিত। ওকে, তো এই নিয়মটা মূলত হ্যাড বেটারের নিয়ম, খুবই সিম্পল একটা নিয়ম। বাক্যের কোথাও কখনো যদি হ্যাড বেটার বসে তাহলে এরপরে V1 বসে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাই হচ্ছে নিয়ম। এর বাইরে কিছু চিন্তা করার কোনো দরকার নাই। সো আমরা যদি প্রথমত দেখি বেটার টু হ্যাড গেট, এটা কোনো ফর্মই হয় না। তারপরে হচ্ছে হ্যাড বেটার টু গেট, আমি বলেছি হ্যাড বেটার পরে V1 হবে, সো এ নাম্বার হলো না, বি নাম্বারও হবে না। হ্যাড বেটার এরপরে V1 হবে, কিন্তু এখানে আছে কি V2 বা V3, সো হোয়াট হবে না, ডেফিনেটলি উত্তর হবে ডি। তার মানে বাক্যের কোথাও যদি আমরা হ্যাড বেটার দেখি সাথে সাথে আমরা এটা বুঝে নিব যে হ্যাড বেটারের পরে অলওয়েজ V1 হয়। ওকে, দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড হিয়ার অ্যাজ এ বাই অ্যান, কি হিসেবে ডাউন শব্দটা ব্যবহৃত হয়েছে? প্রিপোজিশন, অ্যাডভার্ব, নাউন নাকি কনজাংশন? কি হিসেবে মূলত ব্যবহৃত হয়েছে? এটা খুবই সিম্পল একটা নিয়ম। যদি কোনো বাক্যের শেষে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় তাহলে সেটা অ্যাডভার্ব হবে। সিম্পল একটা নিয়ম যে কোনো বাক্যের শেষে একটা প্রিপোজিশন রয়েছে, মে আই কাম ইন। ওকে, সো দ্য সান ওয়েন্ট ডাউন, সূর্য ডুবে গিয়েছে, এই বাক্যের শেষে আছে বলে এটা অবশ্যই একটা অ্যাডভার্ব হিসেবে এখানে ব্যবহৃত হবে। সো দিস ইজ দ্য আনসার। সো এরপরে আমরা আরো দুটো কোশ্চেন দেখি, যে দুটো কোশ্চেনও বেসিক্যালি ইংলিশ লিটারেচার থেকে এসেছে। প্রথম কোশ্চেন হচ্ছে হু ইজ দ্য অথর অফ ম্যান অ্যান্ড সুপারম্যান? ম্যান অ্যান্ড সুপারম্যান কে লিখেছে? ম্যান অ্যান্ড সুপারম্যান মূলত হচ্ছে জর্জ বার্নার্ড শয়ের লেখা। জেবি শ, থমাস হার্ডি, আর্নেস্ট হেমিংওয়ে, চার্লস ডিকেন্স, এরা তিনজন, এই যে চারজন রয়েছেন চারজনই খুবই বিখ্যাত লেখক। আর্নেস্ট হেমিংওয়ের বিখ্যাত লেখা আছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, চার্লস ডিকেনের টেল অফ টু সিটিজ আমরা জানি। সো এই যে ম্যান অ্যান্ড সুপারম্যান এটা মূলত জর্জ বার্নার্ড শয়ের লেখা। সো উত্তর হবে এ। দ্য মোস্ট ফেমাস স্যাটিরিস্ট ইন ইংলিশ লিটারেচার ইজ, স্যাটিরিস্ট মানে কি? স্যাটিরিস্ট মানে হচ্ছে হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক লেখক। তো ইংরেজি সাহিত্যের সব থেকে ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক লেখককে? ইংরেজি সাহিত্যে সবচেয়ে ব্যঙ্গাত্মক বা হাস্যরসাত্মক লেখক হচ্ছে জোনাথন সুইফট, এবং এনার বিখ্যাত লেখা হচ্ছে গুলিভার্স ট্রাভেলস, আমরা সবাই জানি এটা। তো স্যাটিরিস্ট লেখক হিসেবে জোনাথন সুইফট হচ্ছে ইংলিশ লিটারেচারের সব থেকে বেশি ফেমাস রাইটার। সো উত্তর হবে এ।